অর্থনীতির কঠিন ম্যাচে বড় বাজেটের বাজি, সবাইকে খুশি করে উন্নয়নের বন্দরে পৌঁছানোর প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিপাকে 2 শতাধিক রোগী, গুরুতর অসুস্থদের স্থানান্তরে সময় চান স্বজনরা। ইরানে পূর্ব নির্ধারিত সামরিক হামলা শেষ মুহূর্তে বাতিলের ঘোষণা ট্রাম্পের, আলোচনায় অগ্রগতির দাবি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। বিশ্ব কাঁপছে বিশ্বকাপের ঝড়ে, মাঠে নামছেন মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, ইয়ামালরা। কিন্তু তার আগে জাতীয় সংসদের মাঠে বাজেট 2026-27 একাদশ। ভয়ঙ্কর সব প্রতিপক্ষের বিপক্ষে 9,38,000 কোটি টাকার এই স্কোয়াড কাগজে কলমে বেশ শক্তিশালী হলেও বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ও আকাশছোঁয়া। মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল প্রবৃদ্ধি আর দুর্নীতির মতো শক্তিশালী ডিফেন্ডারদের ভেঙে কি জয়সূচক গোল দিতে পারবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দল, নাকি শিরোপার বদলে হতাশা হবে সঙ্গী? ভিন্ন দৃষ্টিতে বাজেট বিশ্লেষণের চেষ্টা করেছেন ইমদাদ হক। বিশ্বকাপের বড় দলগুলোকেও সেরা একাদশ সাজাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলার অবস্থা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অবস্থাও যেন তেমনই। 2026-27 অর্থ বছরে বিশাল বাজেটের স্কোয়াড ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু একাদশের পজিশনগুলো দেখলেই ধরা পড়ে বেশ কিছু পুরনো দুর্বলতা। অর্থমন্ত্রী বাজেট একাদশে সবচেয়ে বেশি উদ্বেগ রক্ষণভাগে। প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে নির্ভর করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের ওপর। ঋণ আর সুদের বাড়তি চাপ যেন ডিফেন্স লাইনের ধীরগতির সেন্টার ব্যাক। আর রক্ষণভাগ ভেঙে গেলে গোলপোস্টে দাঁড়িয়ে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কতক্ষণ প্রতিপক্ষের শট ঠেকাতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। মাঝমাঠের দায়িত্ব আরও কঠিন। প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে খেলতে নামছে এনবিআর। এই লক্ষ্য পূরণে প্রয়োজন প্রায় 42% প্রবৃদ্ধি। কাজটা অনেকটা এমন যেন মাঝ মাঠে বল পেয়ে একাই কয়েকজন ডিফেন্ডার কাটিয়ে এগিয়ে যাচ্ছেন মেসি। কিন্তু বর্তমান বাস্তবতায় এনবিআর এর সেই ড্রিবলিং কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। অন্যদিকে আক্রমণ ভাগে আছে অকার্যকর জনপ্রশাসন, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, রুগ্ন স্বাস্থ্য খাত আর স্থবির বিনিয়োগ ও কর্মসংস্থান। এই স্ট্রাইকারদের সামনে রেখেই গোলের সুযোগ তৈরি করতে হবে অর্থমন্ত্রীকে। যদিও এরা সবাই সারা জীবন ধরেই অফ ফর্মে। আর বাড়তি সাপোর্ট যারা দিবেন সেই উদ্যোক্তাদের আস্থা কম, ঋণ প্রবৃদ্ধিও তলানিতে। ফলে প্রতিপক্ষের বক্সে প্রবেশ করতে পারলেও আক্রমণ থমকে যাওয়ার শঙ্কাই তীব্র। তবে কোচিং বেঞ্চে থাকা প্রধানমন্ত্রীও বসে নেই। সাধারণ মানুষের সমর্থন ধরে রাখতে কৌশলে ঝুড়িতে রাখা হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি। অনেকটা ম্যাচের শেষ দিকে ট্যাকটিক্যাল বদলি নামানোর মতো, যাতে গ্যালারির দর্শক অন্তত কিছুটা স্বস্তি পান। তবে ম্যাচের ফলাফল এখনই বলে দেওয়া কঠিন। প্রায় 20 কোটি দর্শক গ্যালারিতে বসে অপেক্ষা করছেন এই বাজেট কি এমবাপ্পের গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করবে, মেসির মতো সৃজনশীল জাদু দেখাবে, নাকি বড় স্বপ্ন দেখিয়ে দুঃখী রাজা নেইমার, ক্রিস্টিয়ানোর মতো শিরোপাহীন তারকাদের কাতারে নাম লেখাবে। দিন শেষে স্কোরবোর্ডে চোখ থাকবে সবার। অর্থমন্ত্রী শেষ পর্যন্ত অর্থের জোগাড় নিশ্চিত করে দেশের অর্থনীতিকে জয়ের ট্রফির সামনে নিতে পারেন কিনা, এখন সেই ম্যাচে দেখার অপেক্ষা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বাজেটের লক্ষ্যমাত্রাগুলো আরও বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তারা বলছে, অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে বাজেট বাস্তবায়নে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়, যা কাঙ্ক্ষিত অর্জনকে ব্যাহত করে। বর্তমানে যে ধরনের বিনিয়োগ অবস্থা রয়েছে, কিংবা আর্থিক খাতের যে দুর্বলতা, জ্বালানি সংকট ইত্যাদির প্রেক্ষিতে এই লক্ষ্য অর্জন করাটা বেশ চ্যালেঞ্জিং হবে, যদি না আমরা এই আগে যেগুলো বললাম যে বিনিয়োগ এবং উৎপাদনশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার করা, সেগুলোতে। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল ও 72 ঘন্টার মধ্যে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশে বিপাকে পড়েছেন চিকিৎসাধীন অন্তত 2 শতাধিক রোগী। স্বজনদের দাবি, আইসিইউ, এনআইসিইউ এ ভর্তি গুরুতর অসুস্থদের এই মুহূর্তে অন্য হাসপাতালে স্থানান্তর করা সম্ভব নয়। এজন্য আরও কিছুদিন সময় চান তারা।
সেলিনা আক্তার 2 শিশু সন্তানের চিকিৎসা নিয়ে রীতিমতো সংগ্রাম করছেন বেশ কয়েক বছর ধরে। বিরল সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত 2 মেয়েকে ভর্তি করেছেন আদ্দিন হাসপাতালে। ছোট সন্তান কিছুটা সুস্থ হলেও বড়টিকে নিয়ে দুশ্চিন্তায় এই মা। ব্যয়বহুল চিকিৎসার অনেকটা যখন সাধ্যের মধ্যে আদ্দিনে, তখন এই হাসপাতাল বন্ধের সরকারি সিদ্ধান্ত সেলিনা আক্তারকে দিশেহারা করে দিয়েছে। গতকালকে স্যার বলছে ওর যে কোনো মুহূর্তে পিআইসিইউ লাগতে পারে। এখন আমরা কোথায় যাব? আমরা তো ভুক্তভোগী, আমরা এখানে যে ট্রিটমেন্ট পাইতেছি অন্য কোথাও পাবো না। বুধবার পর্যন্ত আদ্দিনের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল প্রায় 100 শিশু। সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। তবে বৃহস্পতিবার পর্যন্ত শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 55 জন। এদের মধ্যে অধিকাংশের অবস্থা জটিল পর্যায়ের। অন্য হাসপাতালে গিয়ে নতুন করে চিকিৎসা নিতে অনিচ্ছুক এসব শিশুর বাবা মায়েরা। অ্যান্টিবায়োটিক ডোজ চলতেছে, 13 তারিখ 14 তারিখে রিপোর্ট আছে আরও। এই বাচ্চাটা নিয়ে আমি এখন কোথায় যাব? কোন হসপিটালে নেওয়ার সময় যে আমার বাচ্চাটা ক্ষতি হয়ে যায়, এই দায়ভার কি সরকার নিব না স্বাস্থ্য মন্ত্রণালয় নিব? তবে আদ্দিন হাসপাতালের সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা আইসিইউ, এনআইসিইউ ও সিসিইউতে ভর্তি প্রায় 100 রোগীর। অন্যান্য হাসপাতালে আইসিইউ সংকট ও ব্যয়বহুল হওয়ার কারণে এখান থেকে কোনো রোগীই স্থানান্তর করতে নারাজ স্বজনরা। আমার মা আইসিইউতে আছে, কালকে ওটি করে আনা হয়েছে। এখন এই রোগী আমাদের পক্ষে নেওয়া কোথাও সম্ভব না। এই অল্প সময় 72 আওয়ার্সের ভিতরে এটা কোনোভাবেই পসিবল না। আমাদের অনেকগুলো রিপোর্ট বাকি আছে। এছাড়া গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে সদ্য মা হওয়া অনেক রোগী। তারাও আদ্দিন হাসপাতালেই চিকিৎসা নিতে চান। আস্থাই লাগছে না যে অন্য হসপিটালে নিয়ে যাব, কারণ আমি তো নিয়ে আসছি একটা হসপিটাল থেকে। এর আগে 6 শিশু মৃত্যুতে অবহেলার দায়ে বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী 30 দিনের মধ্যে অধিদপ্তরের কাছে আপিল করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। সে পর্যন্ত চিকিৎসা চালিয়ে নিতে চান এখানে ভর্তি হওয়া রোগীর স্বজনরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালকের মাথায় ইটের আঘাত এবং গুরুতর আহত করার ঘটনা ছিনতাই নাকি পূর্বশত্রুতা, সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও মেলেনি। সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হলে ধারণা করা হয় বাইক ছিনতাই করাই হামলাকারীদের উদ্দেশ্য ছিল। তবে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ আর আসামিদের ধরতে চালাচ্ছে অভিযান। 10 জুন রাত 1:20 রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি গলি দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ রাফি নামের এক কিশোর। সে সময় ওত পেতে থাকা এক দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে সজোরে ইট ছুঁড়ে মারে। মাথায় হেলমেট না থাকায় ইটের আঘাতে মুহূর্তেই মোটরসাইকেল সহ রাস্তায় লুটিয়ে পড়েন ওই কিশোর। তখনই মোটরসাইকেল নিয়ে ছুটতে দেখা যায় একজনকে। ইটের আঘাতে কিশোরটি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ওপর থেকে ইট পড়ছে বলে শুরু করে নাটকীয়তা। এরপর আহত কিশোরকে নিজেরাই রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নামে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শী এই নারী জানালেন সেই ঘটনার ভয়াবহতা। ওরাই মারলো, ওরাই উঠালো। স্বাভাবিকভাবে আমরা সবাই ভাববো যে ওর বন্ধুকে হেল্প করতেছে। যখন আমি গতকাল রাত 8টা বাজে আমি ভিডিওটা দেখছি, তখন আমি নিজে হতবাক হয়ে গেছি যে এইটাকে, এটা তো আমি নিজেই দেখলাম। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কিশোরের মা ও স্বজনরা জানান রাফির অবস্থা আশঙ্কাজনক। এখন আইসিইউর ভিতরে আছি, আমি এখন ব্যস্ত আছি, আশঙ্কাজনক। সকাল 5টায় তার অপারেশন করা হয়েছে, এখন পর্যন্ত তার জ্ঞান আসে নাই, তাকে আইসিইউতে রাখা হয়েছে। একটা স্বজন বুঝতেই তো পারেন, আমরা শাস্তি চাই, কেন করছে এটা জানতে চাই, কি কারণ। পুলিশের ধারণা পূর্ব শত্রুতা থেকে এই হামলা, তবে তদন্তে অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায় যে পূর্ব শত্রুতা আছে ওদের মধ্যে, শত্রুতা থেকেই এরকম করছে। তারা যদি থানায় কোনো অভিযোগ দিত তাহলে আমরা আরও পরিষ্কার হতাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কী ছিল। এই আর মোটরসাইকেলটা উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসছি। ফয়সাল ওরফে কাল্লু এবং পারভেজকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ওকে সে আঘাত করছে, সে কাল্লু নামের একটা ছেলে, ওই সমান বয়সী 23-24 বছর বয়স হবে। আর আরেকটা ছেলে ছিল ওর সাথে, পারভেজ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, এমন বার্তা দিয়ে হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান চুক্তি স্বাক্ষরের সময় এবং স্থান শীঘ্রই ঘোষণা করা হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরানে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে চুক্তি নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি, তবে চুক্তির খসড়ার বেশিরভাগ অংশে অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি এবং নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে বলেও জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক বরাদ্দ নিয়ে বিরোধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নাস। বৃহস্পতিবার দেয়া পদত্যাগপত্রে হিলি অভিযোগ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকার এবং অর্থ মন্ত্রণালয়। তার পদত্যাগের পর নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড্যান জার্ভিসকে। এদিকে একই দিনে পদত্যাগ করেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নাস। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।